স্ক্রিনটা দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন তো আমরা আলোচনা করছিলাম নিয়ম নীতি কাকে বলে, নিয়ম নীতি ও মতামতের মধ্যে পার্থক্য কি, তারপরে হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান সেটা প্রমাণ করো, আরোগ্য কলা হিসেবে হোমিওপ্যাথির মূল্যায়ন করো, এটা আমরা শিখেছিলাম। আজকে আমরা জানবো রোগ সম্পর্কে। রোগ সম্পর্কে আমরা জানবো, সাধারণত রোগ সম্পর্কে যে প্রশ্নগুলো আসে, রোগ বলতে কি বোঝায়, রোগের শ্রেণী বিভাগ করো, রোগের আক্রান্ত হয় দেহ না জীবনী শক্তি, জীবনী শক্তির বিশৃঙ্খলাকে রোগ বলা হয় কেন, এই টাইপের প্রশ্নগুলো আসে। আচ্ছা, আপনারা তো পড়াশোনা করছেন, হোমিওপ্যাথিতে রোগ কাকে বলে একজন বলতে পারবেন সংক্ষেপে? জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থাতে রোগ বলা হয় এবং শারীরিক যে অসুস্থতা দেখা যায় সেটাকে রোগ বলে আমরা বুঝে থাকি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই কথাটা খুবই পরিচিত যে জীবনের শক্তির বিশৃঙ্খলাটাই রোগ। তাহলে আমাদের বুঝতে হবে যে জীবনের শক্তির বিশৃঙ্খলাটা আগে কি। রোগ বুঝতে গেলে এটা আগে আমাদের বুঝতে হবে যে জীবনের শক্তির বিশৃঙ্খলাটা আসলে কি। আচ্ছা, আপনারা তো জানেন যে পরীক্ষা স্থগিত করা হয়েছে আপাতত, রুটিন পরিবর্তন হবে, তাই না? এই বিষয়টা তো জি স্যার। জানেন আপনি। জি আচ্ছা, স্যার। যাই হোক, একদিক দিয়ে আমাদের সুবিধা হলো সেটা হচ্ছে আমরা একটু পড়তে পারবো। আর এইবার কিন্তু আমি যতটুক জানি, এবার হোমিওপ্যাথি পরীক্ষা কিন্তু কঠিন হবে, বিশেষ করে আপনার কেন্দ্রগুলোতে কড়াকড়ি চলবে। এই জন্য আপনারা একটু পড়াশোনার প্রতি মনোনিবেশ করবেন। আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা শুরু করি তাহলে। প্রথমে আমাদের বুঝতে হবে যে রোগ কি এবং জীবনী শক্তি বিশৃঙ্খলাটা আসলে কি। তো এই ক্ষেত্রে অর্গাননের 11 নম্বর সূত্রে বা অ্যাফোরিজমে হ্যানিম্যান বলতেছেন যে যখন কেউ অসুস্থ হয় সেখানে প্রথমে জৈব সত্তার সব জায়গায় বিদ্যমান এই আত্মার মতো স্বয়ংক্রিয় জীবনী শক্তি জীবনের প্রতি বৈরী রোগ সৃষ্টিকারী উপাদানের শক্তিবাচক প্রভাবের দ্বারা সামঞ্জস্যহীন হয়। এই কথাটার মানে হচ্ছে যে শরীরের সমস্ত জায়গায় উনি বলতেছেন যে জৈব সত্তা মানে মানুষ বা কোনো প্রাণী সমস্ত জায়গায় বিদ্যমান একটা শক্তি থাকে যেটা জীবনী শক্তি বলে। এর বৈরী রোগ সৃষ্টিকারী উপাদানের শক্তিবাচক প্রভাবের দ্বারা সামঞ্জস্যহীন হয়, অর্থাৎ এর বিরুদ্ধে আরেকটা শক্তি যখন প্রভাব বিস্তার করে তখন সেটা সামঞ্জস্যহীন হয়। কেবল এই অস্বাভাবিক মাত্রায় সামঞ্জস্যহীন জীবনী শক্তি জৈব সত্তার বিরূপ অনুভূতিগুলো সৃষ্টি করতে পারে এবং ক্রিয়াকাণ্ডের বিশৃঙ্খলা সূচনা করতে পারে। অর্থাৎ মানে রোগ শক্তি যেটাকে, সেটাও একটা শক্তি যেটার একটা অস্বাভাবিক মাত্রা, অর্থাৎ জীবনী শক্তির যে সহ্য শক্তি, যে ক্ষমতা আছে তার থেকে অধিক
বা একটা পরিমাণ মাত্রা, যেটা জৈব সত্তার ভিতরে একটা বিরূপ অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে? অর্থাৎ জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তার করে এবং জীবনী শক্তির মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। ঠিক আছে, এটাকেই আমরা রোগ বলি। এটা হচ্ছে এটা হচ্ছে অর্গাননের 11 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান বলছেন। যদি 11 নম্বর অ্যাফোরিজম আরেকটু বড়, আমি এখানে সংক্ষেপে একটু লিখছি, প্রথম অংশটুকু লিখেছি এখানে। ঠিক আছে, এখন আমরা এই সূত্রের আলোকে আমরা একটু বুঝে নিই রোগটা কি। স্যার একটু হোমিওপ্যাথিক কাইন্ডলি মা আজম সম্পর্কে একটু কাইন্ডলি বলবেন স্যার। মায়াজম সম্পর্কে তো আমার প্রশ্ন এখন নাই। ঠিক আছে, এই যে প্রশ্নটা আগে এখানে বুঝুন। এখানে দেখছি স্যার। দেখলেই তো হবে না, আগে তো বুঝতে হবে, প্রশ্নটা আলোচনা করতে দেন। ওকে স্যার। হোমিওপ্যাথি একটি হলিস্টিক চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগীকে সামগ্রিকভাবে ও অখণ্ডরূপে বিবেচনা করা হয়। এই কথাটা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ হলিস্টিক। হলিস্টিক বলতে এক- সামগ্রিক। শোনা যায় না। ডিসকানেক্টেড হয়ে গেছে সম্ভবত। স্যার আমরা শুনতে পাই না স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যায় না স্যার? ওখানে বিদ্যুৎ চলে গেছে তাই লিখছে দেখছি। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখা যাক।
সরি, এখানে বিদ্যুৎ চলে গেছিল। তাহলে আমি যেটা বলছিলাম, আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, আমি এই ফাঁকে একটা কাজ করি, বাই চান্স যদি বিদ্যুৎ আবার চলে যায়, এই জন্য আমার মোবাইলে একটু ফাইলটা নিয়ে নিই। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা প্রস্তাবনা ছিল, যদি মেহরবানি করে জি, এই বলেন। ক্লাসটা এই ক্লাসটা ইউটিউব আকারে দিয়ে রাখতেন, আমরা যারা চাকরি করি তারা সময় করে একটু ঢুকে দেখে এটা নিতে তো পারতাম। এটা তো প্রস্তাব দেওয়ার কিছু নাই, এই জিনিসটা করা হয়, আপনারা খেয়াল করেন না, গ্রুপে এই আপনারা এই খেয়াল করেন, এই গ্রুপে দিয়ে থাকেন না স্যার? এই গ্রুপেই দেওয়া হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের পরীক্ষা কিসের জন্য স্থগিত করা হয়েছে জানেন কিছু? বলবেন এই বিষয়ে কিছু? আমি তো কিভাবে কেন স্থগিত করা হয়েছে সেটা আমি কিভাবে বলবো? নোটিশে দেখছি যে অনিবার্য কারণবশত। এখন বাংলাদেশে তো অনিবার্য কারণের শেষ নাই। ঠিক আছে। জি স্যার। আমি কোনো কলেজে চাকরি করি না, বা বোর্ডের সাথেও আমাদের পরিচয় আছে, বাট আমরা কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না, কথা হচ্ছে না।
সকাল থেকেই বিদ্যুতের সমস্যা করতেছে, বেশ কয়েকবার কারেন্ট গেছে অলরেডি সকাল থেকে। আমার কম্পিউটারেরও মাথা নষ্ট হয়ে গেছে, এতবার কারেন্ট গেলে কোনো একটা কাজ এখন সব হ্যাং করতেছে এখন। আশ্চর্য। মহা মুশকিল দেখতেছি। আচ্ছা যাই হোক, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমি একটু মোবাইলে নিয়ে নিলাম আর কি ফাইলটা, যদি বাই চান্স কারেন্ট চলে যায় তাহলে আমি যেন আলোচনাটা করতে পারি। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে রোগ কি, এইটা আমরা জানার চেষ্টা করতেছিলাম, যে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ কি। অ্যাকচুয়ালি এলোপ্যাথি আর হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের কিন্তু ডেফিনেশনের মধ্যে ব্যাপক ডিফারেন্স আছে, ব্যাপক। এক কথায় হোমিওপ্যাথিতে যেটাকে রোগ লক্ষণ বলা হয়, এলোপ্যাথিতে ওইটাকে রোগ বলা হয়। ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম, যে হ্যানিম্যান বলতেছেন যে জীবনী শক্তির উপরে একটা বৈরী প্রভাব সৃষ্টিকারী উপাদান বা শক্তি কি করে, জীবনী শক্তির মধ্যে যখন প্রভাব বিস্তারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটাই আসলে রোগ। আমি যেখানে ছিলাম, যে হোমিওপ্যাথিককে হলিস্টিক ট্রিটমেন্ট বলা হয়। হলিস্টিক বলতে অখণ্ড বা সামগ্রিক। সামগ্রিক বলতে একজন ব্যক্তি বা জৈব সত্তা সম্পূর্ণ তাকে বোঝায়। সম্পূর্ণ বলতে তার মধ্যে আছে মানসিক, আবেগ এবং শরীর। ঠিক আছে, এই বিভিন্ন সমস্ত স্তর গুলাকে মিলে বলা হয় হলিস্টিক বা সামগ্রিক। যদিও হোমিওপ্যাথিক কনসেপ্টে সামগ্রিকতার অর্থ আরো ব্যাপক, আমি সেদিকে গেলাম না। আপাতত এটুকুই বোঝেন যে মানসিক, আবেগীয় এবং শারীরিক স্তরকে এক কথায় হলিস্টিক বা সামগ্রিক বলা হয়। হোমিওপ্যাথিতে কি করে, হ্যানিম্যান বলতেছেন যে শরীরের মধ্যে, মানুষের মধ্যে বা জৈব সত্তার মধ্যে একটা শক্তি আছে, অতীন্দ্রিয় শক্তি, যেটাকে বলা হয় জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। ঠিক আছে, ভাইটাল ফোর্স বলে জৈব সত্তার শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখা জীবনী শক্তির কাজ। তাহলে জীবনী শক্তি কি করে, এই জৈব সত্তার মানসিক এবং শারীরিক টোটাল বিষয়টাকে নিয়ন্ত্রণ করে, এবং সেখানে হোমিওস্ট্যাসিস বলে, ভারসাম্য বজায় রাখা, যেটাকে ইংরেজিতে বলে হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, এই হোমিওস্ট্যাসিসটা ঠিক রাখা হচ্ছে মানুষের এই জীবনী শক্তির কাজ। ঠিক আছে, তাই জীবনী শক্তি আর কি করে, জীবনী শক্তি সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ নানা ধরনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করে জৈব সত্তাকে সুস্থ ও স্বাভাবিক রাখার চেষ্টায় ব্রত থাকে। এটা তো না বোঝার কিছু নাই। অপরদিকে রোগও হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি, যেটাকে হ্যানিম্যান বলছেন মায়াজাল। ঠিক আছে, মানে মূল রোগের মৌলিক যে বিষয়টা, সে- জীবনী শক্তি যেরকম একটা অদৃশ্য শক্তি, ঠিক আছে, মায়াজমও একটা অদৃশ্য শক্তি, যেটা হচ্ছে সম্মিলিতভাবে রোগের
মানে যেটাকে সম্মিলিতভাবে একটা ক্ষতিকর প্রভাব বলা যায়। ঠিক আছে, মায়াজমের ডেফিনেশনটা বুঝতে হলে আপনাকে আরো গভীরে যেতে হবে, যেহেতু এই মুহূর্তে সেই দিকে যাওয়া যাচ্ছে না। আর মায়াজম নিয়ে আপনাদের ফার্স্ট ইয়ারে খুব একটা প্রশ্ন আসেও না, আসবেও না। কথা বুঝছেন? শুধু এইটুকু আপাতত জেনে রাখেন যে হ্যানিম্যান যখন, এর আগে আমি আলোচনা করছিলাম আপনাদের অথবা নতুন ফার্স্ট ইয়ার যেখানে তাদের মধ্যে, যে হ্যানিম্যান যখন দেখলেন যে উনি মানুষের রোগ সারাইতে পারতেছেন না, উনি যখন এলোপ্যাথি ডাক্তার ছিলেন সেই সময় উনি ডাক্তারি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে উনি অনুসন্ধান করলেন যে আসলে রোগের সারানোর মৌলিক মূল প্রিন্সিপালসটা কি, মূল সূত্রটা কি। সেখান থেকে হোমিওপ্যাথিটা উনি আবিষ্কার করেন। ঠিক আছে, এবং হোমিওপ্যাথি আবিষ্কার করার পরেও উনি কিছুদিন ট্রিটমেন্ট চালানোর পরেও দেখেন যে রোগী আবার ফিরে আসে। যেটা এলোপ্যাথিতে হয়তো সে 6 মাস 1 বছর পরে ফিরে আসতো, হোমিওপ্যাথিতে দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 5 বছর পরে ফিরে আসতেছে। এর ব্যাকগ্রাউন্ড খুঁজতে যে উনি দেখেন যে এমন একটা ক্রোনোলজিক্যালি অথবা রূপান্তরিত এমন একটা শক্তি আছে, যে শক্তিটা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি থাকে এবং যে শক্তিটা সমস্ত রোগের জন্য দায়ী। ঠিক আছে, উনি সেটা সার্চ করতে যে দেখেন যে প্রথমে একটা দেখেন যে সোরা, যেটা বহু আগের থেকেই ছিল এবং অধিকাংশ মানুষের মধ্যে সোরাটা আছে। এভাবে উনি সোরার সাথে অন্য কিছু মিশ্রিত হয়ে আর একটা রূপান্তরিত হয়ে তৈরি হচ্ছে সিফিলিস এবং সাইকোসিস। এইভাবে উনি পর্যবেক্ষণ করেন এবং এটাকে উনি নাম দেন এক কথায় মায়াজাল। ঠিক আছে, অর্থাৎ একটা রোগ শক্তির মৌলিক রোগ শক্তি যেটা মানুষের শরীরের মধ্যে থাকতে পারে। সেটা হয় সোরা রূপে থাকবে অথবা সিফিলিস বা সাইকোসিস রূপে থাকতে পারে। ঠিক আছে, এখন আরো কিছু মায়াজমের কথা বলা হয়, তবে হ্যানিম্যান মূলত এই 3টা মায়াজম আবিষ্কার করেন। মায়াজম নিয়ে এর বেশি এই মুহূর্তে বলা যাচ্ছে না, তাহলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। যখন মায়াজম নিয়ে আলোচনা হবে, সেকেন্ড ইয়ারে আছে, আপনারা আরো ডিটেল ক্লাসে পাবেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে আহ জীবনী শক্তি যেমন টোটাল জৈব সত্তাকে, ঠিক আছে, জৈব সত্তাকে, এখানে জৈব সত্তা ব্যবহার করা হচ্ছে কেন কেউ বলতে পারেন? মানুষ না বলে জৈব সত্তা কেন বলা হচ্ছে? জৈব সত্তা আমি যতটুকু বুঝছি স্যার, যে জীবনী শক্তির সাথে হলো জৈব শক্তির একটা সম্পর্ক রয়েছে এবং জীবন আছে বলেই জৈব শক্তি, এই জন্য বলা হচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে শুধুমাত্র মানুষ না, যে কোনো প্রাণী হতে পারে। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু শুধু মানুষের ট্রিটমেন্ট করে ব্যাপারটা তা না। ঠিক আছে, হোমিওপ্যাথি ওষুধ পশু চিকিৎসা হয়, হোমিওপ্যাথি ওষুধে উদ্ভিদের চিকিৎসা হয়। ঠিক আছে, হ্যানিম্যান নিজেই উদ্ভিদের চিকিৎসা করছেন, পশুদের চিকিৎসা করছেন। ঠিক আছে, এই জন্য উনি টোটাল মানুষটাকে না বলে জৈব সত্তাটা ব্যবহার করছেন। হ্যাঁ, যাই হোক, আহ তাহলে কি করে, একদিকে জীবনী শক্তি সম্পূর্ণ মানুষটাকে সুস্থ রাখার জন্য, মানুষের শারীরিক এবং মানসিক স্তরের পরিবেশটাকে ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, অপরদিকে একটা শক্তি, রোগ শক্তি যেটাকে বলা হচ্ছে মায়াজম, ঠিক আছে, বা মায়াজমের অন্তর্গত বিভিন্ন প্রকার রোগ শক্তি আহ তার নেতিবাচক প্রভাবের মাধ্যমে জীবনী শক্তিকে আক্রমণ করে। এবং জীবনী শক্তি যখন একটু দুর্বল হয়ে যায়, জীবনী শক্তি যখন আর পারে না, ঠিক আছে, তখন জীবনী শক্তি কি করে,
তখন জীবনী শক্তি যেটা করে সেটা হচ্ছে সে সাহায্য চায়। সে সাহায্য চায় যে আমাকে হেল্প করো, ঠিক আছে। এই সাহায্য চাওয়ার জন্য সে কি করে, শরীরের বিভিন্ন ভাবে সে লক্ষণ প্রকাশ করে, ঠিক আছে। লক্ষণ প্রকাশ করে, যেটাকে আমরা বলি রোগ লক্ষণ। হ্যাঁ, যেটাকে আমরা বলি রোগ লক্ষণ। হুম। তাহলে কি হলো বিষয়টা, যেটা হলো সেটা হচ্ছে যে মূলত জীবনী শক্তি আক্রান্ত হয় রোগের দ্বারা, ঠিক আছে। শরীর আক্রান্ত হয় না। শরীর শরীরে শুধুমাত্র আমরা সেটাই দেখি যেটা হচ্ছে জীবনী শক্তি, যেটা চায় যে আমাকে হেল্প করো। যেরকম যদি ছোড়া ঘটিত কোনো আক্রমণ হয়, আমরা দেখি যে শরীরের বাইরে চুলকানি জাতীয়, খোসপসরা জাতীয় কিছু প্রকাশ হচ্ছে। এটা দেখে আমরা বুঝি, আমরা বলি যে চুলকানি হয়েছে। এলোপ্যাথিতে এই চুলকানিটারই রোগ বলে, কিন্তু হোমিওপ্যাথিতে বলে এটা রোগ না। এটা বলতে যে শরীরের ভিতরে জীবনী শক্তি সোরা মায়াজম দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক আছে। আমার কথাটা কি বোঝা গেছে? স্যার সূরা মানে কি স্যার, বুঝতে পারতেছি না। জি স্যার, বুঝেছি। সোরা একটি মায়াজম। সোরা এক প্রকার রোগ শক্তি, ঠিক আছে, যেটাকে সোরা মায়াজম বলা হয়, ঠিক আছে। তার ভিতরে বিভিন্ন টাইপের সোরা আছে, সোরিয়াসিস বলে, ঠিক আছে। এইগুলা নিয়ে তো পরে আলোচনা করব। আপনি পরে বলতে যখন এই টপিক আসবে তখন আলোচনা করব, ঠিক আছে। আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পারছেন ঠিক আছে, যে জি স্যার, জি স্যার। অ্যাকচুয়ালি জি স্যার, আক্রান্ত বুঝেছি। কে হয়, শরীর না মায়া, শরীর না জীবনী শক্তি? জীবনী শক্তি। জীবনী শক্তি। এই জন্য এই প্রশ্নটা আসে যে জীবনী শক্তি আক্রান্ত হয় না শরীর আক্রান্ত হয়, বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, বর্ণনা করো, ঠিক আছে। এবং আমি এমন ভাবে প্রশ্নটা সাজিয়েছি যে আপনারা এই প্রশ্নটার উত্তর যদি বুঝে থাকেন, তাহলে আপনারা অনায়াসে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। রোগ কাকে বলে, ঠিক আছে, রোগের আক্রান্ত হয় দেহ না জীবনী শক্তি, আর জীবনী শক্তির বিশৃঙ্খলাকে রোগ বলা হয় কেন। এই একটা আলোচনার মধ্যেই আপনারা 3টার উত্তরই পেয়ে যাবেন। এইটা বুঝলে আপনারা একটু এদিক ওদিক করে ঘোরাফেরা লিখলেই উত্তর হয়ে যাবে। ক্লিয়ার এটা? জি স্যার। আর অর্গাননের এই 11 নম্বর সূত্রটা আপনারা লিখে দিবেন। এটা একটু মুখস্থ করার মতো চেষ্টা করবেন, হ্যাঁ। এই কারণে যে যখন আপনারা অর্গাননের সূত্রটা লিখবেন তখন শিক্ষকরা নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে, এবং আপনাকে বেশি নাম্বার দেবে। কারণ অধিকাংশ গাইড বইতে তাদের মতো করে লিখে গেছে, কেউ অর্গানন থেকে দেখায় নাই। আচ্ছা, জি যাই স্যার। হোক। আচ্ছা, এই রোগ কি, এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করতেছি সবাই ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ আর একটা প্রশ্ন, রোগের শ্রেণী বিভাগ করো। হ্যাঁ, রোগের শ্রেণী বিভাগ বলতে এখানে রোগ কত প্রকার আছে, আসতে পারে যে রোগ কত প্রকার। হোমিওপ্যাথিতে রোগ 2 প্রকার। একটা হচ্ছে আহ, বলা হয় 2 প্রকার, যদিও এর মধ্যবর্তী আর একটা প্রকার আছে, কিন্তু এটা কেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আউট হয়ে গেল কিভাবে আল্লাহ জানে, ঠিক আছে। তারপরে আপাতত প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে আপাতত এটাই জানেন, আমি 3টা নিয়েই কম বেশি আলোকপাত করব, ঠিক আছে। একটা হচ্ছে তরুণ রোগ, যেটাকে অ্যাকিউট ডিজিজ বলা হয়। হুম। তরুণ রোগটা কি আকস্মিক ভাবে বা হঠাৎ একটা আক্রমণ হলো, রোগে আক্রমণ হলো, যেটা ক্ষণস্থায়ী, যেটা খুব অল্প সময় শরীরের মধ্যে থাকবে। অল্প সময় বলতে ওই 1-2 ঘন্টা থাকতে পারে, আবার 7 দিনও থাকতে পারে। বাংলা একটা প্রবাদ আছে যে ঠান্ডা জ্বর হলে ডাক্তার দেখালে 7 দিন, না দেখালেও 7 দিন, এরকম, ঠিক আছে। আকস্মিক বা ক্ষণস্থায়ী আক্রমণ করে এমন রোগকে বলা হয় তরুণ বা অ্যাকিউট রোগ। সাধারণত অ্যাকিউট রোগ অনুকূল জৈব সত্তায় অনুকূল পরিবেশ পেলে জীবনের শক্তিকে আক্রমণ করে। উক্ত জৈব সত্তাকে সাময়িকভাবে রোগাগ্রস্ত করে, যা
স্বল্পকাল স্থায়িত্ব লাভ করে। এতে অনেক সময় জীবনী শক্তি অত্যাধিক দুর্বল হলে জৈব সত্তার বিনাশ ঘটে, অথবা জীবনী শক্তি ক্ষমতাশীল হলে রোগকে পরাস্ত করে জৈব সত্তাকে সজীব করে তোলে। এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর, যে অ্যাকিউট ডিজিজ হলে হয় হয় রোগী মরবে নাই বাঁচবে, দুইটার যে কোনো একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, যেমন লাস্টে যে মহামারী করোনা হলো, এটাও কিন্তু অ্যাকিউট ডিজিজ। কথা বুঝছেন? এতে বহুত মানুষ মারা গেছে যাদের জীবনী শক্তি খুব দুর্বল ছিল, তারা মারা গেছে, তাদের বাঁচানো যায় নাই। কিন্তু যাদের জীবনী শক্তি স্ট্রং ছিল, তাদের অধিকাংশকে এই ভাইরাস আক্রমণই করতে পারে নাই। তারপরেও যারা আক্রান্ত হয়েছে তারা 2, 4, 5 দিন, 7 দিন, 14 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। ঠিক আছে, এটি জৈব সত্তার কয়েকদিন বা কয়েক সপ্তাহ অবস্থান করতে পারে, যেমন টাইফয়েড, হাম, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি। এগুলো সব অ্যাকিউট রোগ। ঠিক আছে, অ্যাকিউট রোগের আর একটা কারণ হচ্ছে পারিপার্শ্বিক কিছু প্রভাব থাকে। যেরকম আপনি কখনো পরিশ্রম করেন নাই, হঠাৎ 10 কিলোমিটার দৌড়াইছেন, এবার শরীরে প্রচন্ড ব্যথা, এটা অ্যাকিউট রোগ। ঠিক আছে, আপনি কখনো খুব সবসময় ঘরের মধ্যে থাকেন, প্রচন্ড রোদে হাঁটাহাঁটি করছেন, এ করে ঠান্ডা জ্বর লাগছে, এইগুলো কিছু পারিপার্শ্বিক অবস্থা কাজ করে। ঠিক আছে, আবার যেই কৃষক সারাদিন রোদে কাজ করে ওর কিছুই হয় না। কিছু পারিপার্শ্বিক, যেটাকে বলা হয় এক্সাইটিং কজ, ঠিক আছে, এইগুলা কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ। তাহলে আমরা অ্যাকিউট ডিজিজ বলতে কি বুঝি? একজন একটু বলেন তো, কি বুঝলেন আপনারা? স্যার, যেই রোগ শক্তি হঠাৎ করে আক্রমণ করে এবং তীব্রতর হতে পারে, হুম। আহ, সেগুলিকেই তরুণ রোগ বা অ্যাকুইট ডিজিজ বলে। আর একটা জিনিসের সঙ্গে থাকতে হবে, সেটা হঠাৎ আক্রমণ করবে এবং স্বল্প সময় স্থায়ী হবে। কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবেন তরুণ রোগের। 1 নাম্বার, হঠাৎ আক্রমণ করবে, সেটা তীব্রতর হতে পারে, তীব্রতর কমও হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে ফ্যাক্টর হচ্ছে হঠাৎ আক্রমণ করবে, অল্প দিন শরীরে থাকবে, হয় রুগীকে হয় এই রোগে রুগী মরবে, অথবা একা একাই সেরে যাবে। জি স্যার। এটা হচ্ছে তরুণ রোগের মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনার যদি করোনা ট্রিটমেন্ট নাও করতেন, যাদের বাঁচার তারা এমনি বেঁচে যেত। আর এরপরে আছে চিররোগ। চিররোগ বলতে ক্রনিক ডিজিজ বলা হয়। ঠিক আছে, চিররোগের জীবনী শক্তি স্থায়ীভাবে আক্রান্ত করে, জৈব সত্তাকে দীর্ঘদিন যাবত অবস্থান করতে পারে। এইটাই হচ্ছে মূলত মায়াজমের খেলা। ঠিক আছে, চিররোগ জীবনী শক্তিকে স্থায়ীভাবে আক্রান্ত করে, অর্থাৎ এই রোগটা বহুদিন থাকে শরীরের মধ্যে। হ্যাঁ, এমনকি আমৃত্যু অবস্থান করতে পারে, মানে চিররোগ জীবনের শেষ পর্যন্তই মানুষের শরীরে থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে চিররোগ ধীরে ধীরে জীবনী শক্তিকে এমন ভাবে আক্রমণ করে যে জীবনী শক্তি অনেক সময় বুঝতেই পারে না আক্রান্ত হচ্ছে, অথবা সে রোগ শক্তিকে পরাজিত না করতে পেরে নিজেই আক্রান্ত হয়। ঠিক আছে, দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে চিররোগ গুলা ধীরে ধীরে এমন ভাবে আক্রমণ করে, অগোচরে। ঠিক আছে, অগোচরে, আমি একটা চোরের মতো আক্রমণ করে, যেটা অনেক সময় জীবনী শক্তি বুঝতে পারে না। জীবনী শক্তি সবসময় বিজি থাকে শরীরকে মেনটেন করার জন্য, কিন্তু পিছন দিয়ে যখন আক্রান্ত করে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে, তখন সে অনেক সময় বুঝে উঠতে পারে না, অথবা বুঝে উঠলেও বুঝে উঠলেও সে রোগের সাথে পেরে ওঠে না। ঠিক আছে, পেরে ওঠে না, এবং দীর্ঘদিন লাগে এই কাজটা করতে। জীবনী শক্তিকে হুট করে সে আক্রমণ করে পরাস্ত করে ফেললে ব্যাপারটা এরকম না। একটা মানুষের হঠাৎ করে ক্যান্সার হয় না। ঠিক আছে, আমরা যদি অনেক সময় টেস্ট করতে, অনেকে বলে টেস্ট করতে যায় দেখি ক্যান্সার, একটা টিউমার হয়েছে, টেস্ট করতে যায় দেখি ক্যান্সার। তাহলে ক্যান্সারটা করতে গিয়ে হয়েছে, আগে টিউমার হয়েছে, টিউমারের মধ্যে সে বৃদ্ধি পাইছে, ধীরে 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 একটা সময় যায় সে ক্যান্সার রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনাগুলো ঘটে। অর্থাৎ যখন সে টিউমার আকারে ছিল, তখন জীবনী শক্তি হয়তো বুঝতে পারে না এর মধ্যে ক্যান্সার আছে। ঠিক আছে,
আচ্ছা, পরবর্তীতে রোগ শক্তি ক্রনিক মায়াজমের সাথে মিশ্রিত হয়ে দীর্ঘায়ু লাভ করে। এই যে বলছিলাম না মায়াজমের খেলা, এখানে ক্রনিক মায়াজমের সাথে ক্রনিক মায়াজম কি? ক্রনিক মায়াজম হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস, এই তিনটা ক্রনিক মায়াজম। হ্যাঁ, আর একটাকে এখন বর্তমানে বলা হয়, এটা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করছে, টিউবারকুলোসিস। ঠিক আছে, যাই হোক, তবে মূলত তিনটাই, সোরা, সাইকোসিস, সিফিলিস। ঠিক আছে, পরবর্তীতে রোগ শক্তি ক্রনিক মায়াজমের সাথে মিশ্রিত হয়ে দীর্ঘায়ু লাভ করে। এর ফলে চিররোগ বীজ এতটাই গভীরে চলে যেতে পারে যে অনেক সময় সদৃশ্য ওষুধ প্রয়োগেও তাকে নির্মূল করা যায় না। অর্থাৎ ক্রনিক ডিজিজ এত দূর যাইতে পারে যে আর ওষুধেও কোনো কাজ হয় না। এটাকে বলে ইনকিউরেবল ডিজিজ। অর্থাৎ রোগ এমন একটা গভীর পর্যায়ে চলে যায় যেখান থেকে আর ফেরত আনা সম্ভব নয়। কথা বুঝছেন? তাহলে ক্রনিক ডিজিজ বলতে আমরা কি বুঝলাম? এনিওয়ান? যে রোগ শক্তি জীবনী শক্তির অগোচরে শরীরে, মানবদেহে বা যে কোনো জৈবিক শরীরে প্রবেশ করে এবং সেটা ধীরে ধীরে কাজ করে। আর সেটা আহ, যখন জীবনী শক্তি বুঝতে পারে তখন সে সেটাকে প্রতিরোধ করতে পারে না, তখনই মূলত এই মায়াজম বা এই ক্রনিক ডিজিজটা আত্মপ্রকাশ করে। আর এটা মৃত্যু পর্যন্ত এর আহ, অবস্থান হতে পারে মানব দেহে বা শরীরবৃত্তে। হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকটা আরেকটু পড়বেন, পড়লে আরেকটু গুছায় বলতে পারবেন। হ্যাঁ, জি স্যার। তো মূল বিষয়টা হচ্ছে যে এই রোগটা দীর্ঘস্থায়ী হয় শরীরে, দীর্ঘদিন থেকে তৈরিও হয়, দীর্ঘদিন থাকেও, দীর্ঘদিন সারতেও দীর্ঘদিন লাগে, আবার নাও সারতে পারে। ঠিক আছে, এই টাইপের রোগগুলোকে বলা হয় ক্রনিক ডিজিজ। হ্যাঁ, তবে এইখানে দেখেন একটা জিনিস আছে যে ধীরে ধীরে রোগ তৈরি হয়। এই যে ধীরে ধীরে হওয়ার জন্য মাঝখানে একটা সময় আছে না, জি এই স্যার। মাঝখানের সময়টাকে বলা হয় সাব অ্যাকিউট। ঠিক আছে, সাব অ্যাকিউট। কথা বলছেন, এই জিনিসটাকে আমাদের গাইড, আমাদের সিলেবাস থেকে কেমনে করে আউট করে দিচ্ছে। এটা হোমিওপ্যাথিতে খুব বেশি একটা আলোচনা হয় না। সাব অ্যাকিউট টাইম, সাব অ্যাকিউট পিরিয়ড বলে। ঠিক আছে, সাব অ্যাকিউট ডিজিজও বলা হয়। ঠিক আছে, এই সাব অ্যাকিউটটাও আর একটা ধরন রোগের, কিন্তু এই সাব অ্যাকিউটটা নাই হয়ে গেছে। তো স্যার সাব অ্যাকিউট যে পিরিয়ড যেটা, এটা কিভাবে করা যাবে, ট্রেস আউট করা যাবে? যাই, এগুলো তো অবশ্যই আছে, এগুলো তো আরো আরো গভীর আলোচনার বিষয়। ঠিক আছে, সাব অ্যাকিউটটা কেন হয় আগে সেটা বুঝতে হবে, তারপরে নাই ওটাকে আপনি করবে। আগে সাব অ্যাকিউটে অনেক টাইম থাকে, যে সময়টা, যেই সময়টাকে আমরা চাইলে, অনেক সময় ডাক্তাররা চাইলে, ইভেন রোগী চাইলেও সেই সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারে। যেরকম একটা উদাহরণ দেই। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনার এখন আর একটা মায়াজম বলা হয়, সেটাকে বলা হয় ড্রাগ মায়াজম। ঠিক আছে, যেটা হ্যানিম্যান অর্গাননে বলছেন যে ঔষধের ক্ষতিকর প্রভাব। বর্তমান সমাজে এত পরিমাণে মানুষ ওষুধ খায়, বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ বা অন্যান্য ওষুধ এত পরিমাণে খায় যে সেখান থেকে নতুন একটা রোগের উৎপত্তি হয়। ঠিক আছে, এই যে দীর্ঘদিন ধরে একটা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে একটা রোগ অবস্থার যে তৈরি হয়, এটা রোগীকে যদি ওষুধ বন্ধ করে দেওয়া হয়, ওই ওষুধ খেতে নিষেধ করা হয় বা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে, তখন ওই সাব অ্যাকিউট টাইমটা এমনিতেই চলে যায়, অথবা যদি না যায় সেখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা যায়। কথা হচ্ছে সেটা ক্রনিকে রূপান্তরিত হয় না। হুম, এরকম কিছু বিষয় আছে যেগুলো আপনারা কেবল তো ফার্স্ট ইয়ারে, আস্তে আস্তে এগুলো আলোচনা পাবেন সামনে। ঠিক আছে, ওকে, আমরা এরপরে একটু আগাই। তাহলে আমরা এখন জানলাম কি রোগ কি,
রোগের শ্রেণী বিভাগ কি, রোগে কে আক্রান্ত হয়, দেহ না জীবনী শক্তি, এবং জীবনী শক্তির বিশৃঙ্খলাকেই কেন রোগ বলা হয়। ঠিক আছে, এরপরে এর পরবর্তীতে আমরা যাবো হচ্ছে হোমিওপ্যাথি শক্তিগত ওষুধের বিষয়ে। হোমিওপ্যাথি ওষুধের বিষয় সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধকে কেন শক্তিগত করা হয়, শক্তি ও মাত্রা কাকে বলে, হোমিওপ্যাথির মাত্রা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। আর একটা ওষুধ প্রশ্ন আসে, শক্তি ও মাত্রার মধ্যে পার্থক্য করো। ঠিক আছে, এগুলা আসে। ওষুধ সংক্রান্ত অনেকগুলোই প্রশ্ন আসে, তবে এই প্রশ্নগুলো বেশি আসে। এখানেও আমি এমন ভাবে জিনিসটাকে সাজাইছি, যদি আপনারা পুরাটা পড়েন অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হোমিওপ্যাথিতে শক্তিকৃত ওষুধ কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, শক্তিকৃত ওষুধ কেন ব্যবহার করা হয়? এই যে হ্যানিম্যান বললেন ভাইটাল ফোর্স, জীবনী শক্তি নাকি, হ্যানিম্যান বললেন কি জীবনী শক্তি, যেটা মানুষের শরীরকে কি করে, সুরক্ষা দেয়, মানুষের শরীরের হোমিওস্ট্যাসিস ঠিক রাখে, মানুষের শরীরের ব্যালেন্সটা ঠিক রাখে, শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা জানছি কি যে জীবনী শক্তি কি এক ধরনের অদৃশ্য শক্তি, যেটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে একটা শক্তিকে যদি আপনি আক্রান্ত হয়, তাহলে সেই শক্তির কাছে পৌঁছাতে হলে আরো একটা, যে 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 জিনিসটা শক্তির কাছে পৌঁছাতে পারবে, সেটাকেও ওই শক্তির অনুরূপ একটা কিছু হইতে হবে। হুম, অর্থাৎ আহ যেরকম আগুন একটা শক্তি, তাহলে একটা ম্যাচের কাঠির মধ্যে আগুন থাকে। ঠিক আছে, আগুন থাকে, সেটা এই আগুন থাকে কিভাবে, সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে যখন ঘর্ষণ দেওয়া হয়, ঘর্ষণের মাধ্যমে এক প্রকার শক্তি উৎপাদন হয়, যে শক্তি ওই আগুনটাকে কি করে, আগুনের স্ফুরণ ঘটায়। ঠিক আছে, যে একইভাবে মানুষের যে জীবনী শক্তি থাকে, সেটার ফরমেশন যেহেতু একটা এনার্জি বা শক্তি। ঠিক আছে, সুতরাং ওই শক্তিকে, ওই শক্তির উপর প্রভাব বিস্তার করতে হলে তাকেও একটা শক্তি হইতে হয়। ঠিক আছে, তাকেও একটা শক্তি হয়, তাই সেটাকে বলা হয় কি, রোগ শক্তি। ঠিক আছে, সেটাকে বলা হয় কি, রোগ শক্তি। রোগটাও এক ধরনের এনার্জি, সেই এনার্জিটা কি ক্ষতিকর এনার্জি, যেরকম আমরা বলি না যে সূর্যের ক্ষতিকর প্রভাব, তো সূর্য কি একটা শক্তি, এনার্জি। সেই এনার্জির একটা, এনার্জি দুই প্রকার, একটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে অপকারী। ঠিক আছে, এই ক্ষতিকর যে শক্তি, সেই শক্তিটা যখন জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তার করে তখনই রোগ হয়। তাহলে রোগটা কি, শক্তির একটা স্তর। ঠিক আছে, শক্তির একটা স্তর হচ্ছে রোগ। তাহলে ওই শক্তির স্তরে কাজ করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয়, শক্তির স্তরে যদি কাজ করাইতে হয়, তাহলে তাকে শক্তির আরেকটা রূপ হইতে হবে। ঠিক আছে, এই জন্য হোমিওপ্যাথিক ওষুধকে শক্তিকৃত করা হয়, অর্থাৎ একটা ভেষজের মধ্যে যে ঔষধের গুণাবলী থাকে, সেই গুণাবলীটাকে এনার্জি ফরম্যাটে নিয়ে যাওয়া হয়। এনার্জি ফরম্যাটে নিয়ে গেলে তখন সে কি করে, তখন সে জীবনী শক্তির সঙ্গে মিশে যেতে পারে, মিশে গিয়ে সে রোগ শক্তিকে পরাস্ত করতে পারে। তার মানে ধরেন, আমি আরেকটু এক্সপ্লেন করি যে উম, আপনি ধরেন ছোট্ট একটা পিঁপড়ার গর্তে ঢুকতে চান। ঠিক আছে, মানুষের পক্ষে তো এই পিঁপড়ার গর্তে ঢোকা সম্ভব না, তাহলে কি করতে হবে, বা পিঁপড়ার গর্তের মধ্যে কি আছে সেটা আপনি দেখতে চান। এটা দেখতে গেলে আপনার পক্ষে তো পিঁপড়ার গর্তে ঢোকা সম্ভব না, কারণ আপনি তো ছোট হইতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, পিঁপড়ার মতো কোনো একটা জিনিস তৈরি করতে হবে, যে জিনিসটা ওই গর্তে ঢুকে
দেখে আসতে পারে, যেটা আমরা এখন বলি ছোট্ট ন্যানো টেকনোলজির ক্যামেরা। ছোট্ট একটা ক্যামেরা, ছোট্ট একটা ড্রোন বা ছোট্ট একটা ক্যামেরা তার মধ্যে পাঠায় দেওয়া হয় এবং সে ভিতরে ঘুরে পিঁপড়ার মতোই দেখে আসতে পারে। সে ছোট্ট, এতই ছোট যে পিঁপড়ার মতো। তার মানে পিঁপড়া একটা ছোট্ট জিনিস, সেই পিঁপড়ার কাছে যাইতে হলে ওই ছোট্ট একটা জিনিসকেই তৈরি করতে হয়। ঠিক একইভাবে জীবনী শক্তি একটা শক্তি, যে শক্তির কাছে পৌঁছাতে গেলে এরকমই একটা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা হইতে পারে বিপরীতধর্মী, সেই শক্তিটা হইতে পারে সমধর্মী। বিপরীতধর্মী যেটা সেটা হচ্ছে রোগ, আর সমধর্মী যেটা সেটা হচ্ছে ওষুধ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে হোমিওপ্যাথি ওষুধের শক্তিকৃত করা হয় কেন? এখানে আমি লিখলাম হচ্ছে রোগ শক্তি, জীবনী শক্তি, আক্রমণ ও তার প্রতিক্রিয়ার এই পুরো ব্যাপারটি মানবদেহের বিভিন্ন স্তরগুলোর মধ্যে শক্তি স্তরে ডাইনামিক লেভেলে সংগঠিত হয়, যেটা এতক্ষণ বললাম। এর ফলে সৃষ্ট লক্ষণগুলো মানবদেহের অন্যান্য স্তরে, যেমন মানসিক, আবেগীয় এবং শারীরিক স্তরগুলোতে প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ যখন রোগ শক্তি স্তরে রোগ আক্রমণ করে তখন মানুষের মানসিক, আবেগীয় এবং শারীরিক স্তরে প্রকাশ করে। যেহেতু মূল ঘটনাটি শক্তি স্তরে হয়ে থাকে, তাই এই স্তরে কোনো পরিবর্তন সাধন করতে হলে শক্তি দিয়েই করতে হবে। অর্থাৎ শক্তিকে পরাজিত করতে হলে ঔষধকে শক্তিকৃত করতে হবে। কারণ শক্তিকে শক্তি ছাড়া স্থূল পদার্থ দ্বারা স্পর্শই করা সম্ভব নয়। তাই হোমিওপ্যাথিক নীতিতে শক্তিকৃত ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার সম্ভব নয়। আচ্ছা, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি কি এটা একটা। এছাড়া হোমিওপ্যাথিক ওষুধ শক্তি ও মাত্রা নিয়ে বলার আগে বলতে হয় শক্তি কি, মাত্রা কি। পদার্থ বিজ্ঞানের মতে কোনো কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি বা এনার্জি। এই শক্তি দেখা যায় না, কেবল শক্তির ক্রিয়াফলটি দেখা বা অনুভব করা যায়। বোধবিজ্ঞান বা মেটাফিজিক্স এর মতে বস্তু জগতের সমস্ত কিছুই হচ্ছে শক্তি, অর্থাৎ পদার্থগুলো হচ্ছে শক্তির স্থূল বা ঘনীভূত রূপ। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা বর্তমানে কোয়ান্টাম ফিজিক্স এই কথা বলতেছে যে যে কোনো বস্তুই হচ্ছে শক্তির ঘনীভূত রূপ। অর্থাৎ শক্তিগুলো একত্রিত হয়ে একটা পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ একটা পদার্থ যদি ভাঙতে থাকেন, ঠিক আছে, ভাঙতে থাকলে ওইটা শক্তি আকারে, ওইটা সর্বশেষ যেই অংশ সেটা হচ্ছে একটা এনার্জি বা শক্তি, যেটাকে আমরা পরমাণু বলি। ঠিক আছে, পরমাণুর থেকেও আরো ক্ষুদ্র বিষয়। এই স্থূল পদার্থগুলোকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে আবার শক্তিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, শক্তি যেটা আমি বললাম, কোনো একটা জিনিসকে, পদার্থকে যদি আমরা ভাঙতে ভাঙতে একদম নিঃশেষ করে দেন, তাহলে শেষ পর্যায়ে থাকবে একটা শক্তি বা এনার্জি। ঠিক আছে, আবার ওই শক্তিগুলাকে যখন একত্রিত করবেন সেটা আবার কি হবে, সেটা আবার একটা ইয়েতে রূপ মানে উম, আবার একটা পদার্থে রূপান্তরিত হবে। ঠিক আছে, অর্থাৎ শক্তির রূপান্তর বলে, যেটাতে অবিনাশীবাদ সূত্র বলে, যে শক্তি কখনো ধ্বংস হয় না, সেটা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, হোমিওপ্যাথিক ওষুধের শক্তি বলতে সেই শক্তিকে বোঝায় যা মানব দেহের বিভিন্ন স্তরগুলোতে পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের শক্তি বলতে সেটাই বোঝায় যেটা মানুষের বিভিন্ন স্তরে পরিবর্তন করতে সক্ষম। মূলত শক্তিকৃত বলতে বোঝানো হয় যে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ভেষজ পদার্থের অন্তর্নিহিত পরিবর্তন সাধন ক্ষমতার বা ঔষধি গুণের স্ফুরণ বা রূপান্তর ঘটানো। এই যে যেটা বললাম যে ম্যাচের কাঠির মধ্যে আগুন থাকে, যেটাকে ঘর্ষণ দিলে কি হয়, আগুন জ্বলে ওঠে, অর্থাৎ একটা শক্তির স্ফুরণ ঘটে। হোমিওপ্যাথিতেও ঠিক একইভাবে শক্তিকৃত করা হয়। ঠিক আছে, যার ফলে মানবদেহের শক্তির স্তরগুলোতে কাজ করার সামর্থ্য অর্জন করে। অর্থাৎ রূপান্তর ঘটলেই সেটা কেবলমাত্র
মানুষের ওই শক্তি স্তরে কাজ করতে পারে যেটাকে ভাইটাল ফোর্সের সাথে মিশে কাজ করতে পারে। ভেষজকে শক্তির করার যে পদ্ধতি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান আমাদের শিখিয়েছেন, তদনুসারে আমরা কোনো ভেষজকে দুইভাবে শক্তিকৃত করতে পারি, যা হচ্ছে ট্রাইটুলেশন পদ্ধতি, বিচূর্ণীকরণ, সাবকাশন বা ঝাঁকুনি। ঠিক আছে, এই দুইভাবে করা হয়। আবার শক্তিকরণের এই পোটেন্টাইজেশনের উপরে উপায় দুটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন শক্তিতে রূপান্তর করার জন্য সাধারণত 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ হোমিওপ্যাথিতে ঠিক যেটা বললাম, ওই যে ঘর্ষণ দিলে ম্যাচের কাঠি জমে, তো হোমিওপ্যাথিতেও কিন্তু দুইভাবে করা হয়। ট্রাইটুরেশন, এটা হচ্ছে ঘর্ষণ বা বিচূর্ণীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা ভেষজ বলতে যেই পদার্থের মধ্যে ঔষধি গুণ আছে সেটাকে বলা হয় ভেষজ। সেই ভেষজকে চূর্ণ বিচূর্ণ করে একটা আছে, এটা এটা সাধারণত করা হয়, যেটা বিচূর্ণীকরণ যেটাকে করা হয় সেটা হচ্ছে সেই ভেষজ গুলা মূলত কোনো খনিজ পদার্থ, যেরকম যেটাকে যেটার মধ্যে কোনো লিকুইড থাকে না, যেরকম খনিজ পদার্থের মধ্যে বহু কিছু আছে, যেরকম আপনার হচ্ছে আমরা ওষুধ ব্যবহার করি অরাম মেটালিকাম অর্থাৎ গোল্ড। ঠিক আছে, তারপরে প্লাটিনা ওষুধ আছে, এগুলো সব ধাতব। এই ধাতব গুলা সাধারণত বিচূর্ণীকরণ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। আর সাবকাশন মানে ঝাঁকুনি, যেরকম ক্যালেন্ডুলা, ঠিক আছে, বেলেডোনা, এই ওষুধগুলো হচ্ছে ভেষজ বলতে এগুলো জৈব। ঠিক আছে, উদ্ভিদ থেকে পাওয়া যায়। এই টাইপের ওষুধগুলাকে সাবকাশনের মাধ্যমে বা বিচূর্ণী করার পরেও আবার সেটা পানিতে মিশিয়ে সাবকাশনের মাধ্যমে পোটেন্টাইজেশন করা হয় বা শক্তিকৃত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতেছি যে শক্তি কি? এটা তো বোঝা গেছে না শক্তি, হোমিওপ্যাথি ওষুধকে কেন শক্তিকৃত করা হয় এবং হোমিওপ্যাথি ওষুধের শক্তিটা আসলে কি। ঠিক আছে, এটা কি বুঝছেন জি আপনারা? স্যার, জি স্যার। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই শক্তির একটা হচ্ছে শক্তি, হ্যানিম্যান বলছেন দুইভাবে শক্তিকৃত করা হয়, একটা হচ্ছে ট্রাইটুরেশন বা বিচূর্ণীকরণ, আর একটা হচ্ছে সাবকাশন বা ঝাঁকুনি। হ্যাঁ, আর এই আহ, ঝাঁকুনি দেন আর ট্রাইটুরেশনই করেন, সেটাকে আবার আরো শক্তিশালী করার জন্য যেটাকে বলা হয় পোটেন্টাইজেশন। এই পোটেন্টাইজড করার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে দশমিক পদ্ধতি, যেটাকে ডেসিবেল স্কেল বলে, আর একটা হচ্ছে শততমিক পদ্ধতি যেটাকে সেন্টিসিমাল বলে। ঠিক আছে, আর একটা পঞ্চসহস্রতমিক পদ্ধতি যেটাকে 50 মিলিসিমাল বলে। এই 3টা পদ্ধতি আছে। ঠিক আছে, দশমিক পদ্ধতি হচ্ছে ওই যে 6x, ওষুধের আগে লেখা থাকে, পরে লেখা থাকে 6x, 3x, 4x, 5x, 6x, 12x, এইগুলা। আর শততমিক পদ্ধতি 30, 200, যেমন আর্নিকা 200, 30, 1m, cm, 50m, এইগুলা। আর পঞ্চসহস্রতমিক শক্তি হয় কেমন, ওই 1/0, ঠিক আছে, এরকম 0/2, এরকম সিরিয়াল থাকে, বুঝছেন? এটা আলাদা একটা পদ্ধতি। 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো নিয়ে পরবর্তীতে যখন ইয়া আছে আপনাদের দ্বিতীয় বর্ষে ফার্মাসি ও ফার্মাকোপিয়া, এই সাবজেক্টের মধ্যে এগুলো ডিটেল পাবেন, সেকেন্ড ইয়ারে আছে। আচ্ছা, এরপরে আছে হোমিওপ্যাথি ওষুধের মাত্রা তত্ত্ব। তখন আমরা দেখলাম কি শক্তি, হোমিওপ্যাথি ওষুধের শক্তিটা কি, এবার মাত্রাটা কি সেটা বলি। মাত্রা মাত্রা বলতে আসলে কি বোঝায়, ইংরেজিতে যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় মাত্রা, ইংরেজিতে বলা হয় ডোজ। এটি একটি গ্রিক শব্দ যেটা পোসোস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ পরিমাণ। ঠিক আছে, তাহলে এই ডোজ অর্থ পরিমাণ। সুতরাং মাত্রা বলতে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণকে বোঝায়, যেরকম 1 গ্রাম, 1 ফোঁটা, এইগুলা। ঠিক আছে, মাত্রা তত্ত্বকে বলা হয় পোসোলজি। ঠিক আছে,
পোসোলজি বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় মাত্রা বা পরিমাণ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় পোসোলজি। ঠিক আছে, তাহলে মাত্রা কি? মাত্রা হচ্ছে পরিমাণ। একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে কি পরিমাণে একটা অন্য জিনিস আছে বা একটা নির্দিষ্ট জিনিস বুঝাইতে গেলে পরিমাণ, যেরকম 1 গ্রাম, বলা হয় যে আমাকে 1 গ্রাম ওষুধ দেন, বা এক এক গ্লাস পানির মধ্যে 1 ফোঁটা ওষুধ দিবেন, এগুলো হচ্ছে পরিমাণ। এটাকে ইংরেজি বলা হয় পোসোলজি, হ্যাঁ, পরিমাণ তত্ত্ব। হোমিওপ্যাথিতে মাত্রা তত্ত্ব বলতে বোঝায়, হোমিওপ্যাথিক পোসোলজি বোঝায়। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে হোমিওপ্যাথিতে মাত্রা বলতে বোঝায় প্রুভিং এর সময় প্রুভারের উপরে যে পরিমাণ ঔষধ প্রয়োগ করা হয়। অর্থাৎ একটা ওষুধ রোগীর প্রুভার বোঝেন কিনা আপনারা? প্রুভিং বোঝেন? জি স্যার, প্রবার আচ্ছা, বলবেন আবার স্যার। হোমিওপ্যাথি ওষুধের যে পরীক্ষণ পদ্ধতি সেটাকে বলা হয় হোমিওপ্যাথিক ওষুধের প্রুভিং বা ড্রাগ প্রুভিং বলে। ঠিক আছে, একজন সুস্থ মানুষের শরীরে ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধ প্রয়োগ করার পরে তার জীবনী শক্তি যে রোগ লক্ষণ প্রকাশ করে সেটাই হচ্ছে প্রুভিং। হুম, এক কথায় তাহলে কি হলো, যে একটা প্রুভারের উপরে যেই পরিমাণে ওষুধ প্রয়োগ করার ফলে লক্ষণ প্রকাশিত হয় সেটা হচ্ছে একটা মাত্রা। কথা বুঝছেন? একটা মাত্রা, একক মাত্রা সেটা। হোমিওপ্যাথিক ওষুধের তাহলে তাহলে কি দাঁড়ালো? আমরা জানি যে হোমিওপ্যাথিক ওষুধ মানে কি? হোমিওপ্যাথিক ওষুধ মানে সেটাও একটা রোগ। ঠিক আছে, হোমিওপ্যাথিক ওষুধ মানে ওটা রোগ। ঠিক আছে, সেটা জীবনী শক্তির উপরে যখন প্রভাব বিস্তার করে তখন জীবনী শক্তি কিছু লক্ষণ প্রকাশ করে। সেটা কার কার ক্ষেত্রে? সুস্থ মানুষের ক্ষেত্রে, যার ভিতরে রোগ নাই। তার তার ভিতরে যখন আপনি একটা অ্যাকোনাইট ওষুধ দিবেন তখন তার ভিতরে মৃত্যু ভয় তৈরি হবে। হ্যাঁ, এই বোধহয় আমি কালকে মারা যাব, এগুলো প্রুভিং এর মাধ্যমে পাওয়া গেছে। তো যেই পরিমাণে অ্যাকোনাইট দেওয়ার ফলে তার ভিতরে এই লক্ষণগুলো প্রকাশিত হয়েছে, ওইটা হচ্ছে একটা একক মাত্রা। ক্লিয়ার বিষয়টা? দেখা যাচ্ছে জি প্রথমে স্যার। 1 ফোঁটা দিচ্ছেন, হানিম্যান হয়তো প্রথমে 1 ফোঁটা ওষুধ দিচ্ছেন, তাতে কোনো কাজ হয় নাই। তারপরে 3 ফোঁটা ওষুধ দিচ্ছেন, এটাতে কাজ হয়েছে, হইতে পারে। তাহলে ওই 3 ফোঁটা মানেই একটা মাত্রা। অর্থাৎ তার ভিতরে রোগের লক্ষণ প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে। যতটুকু পরিমাণ দিলে রোগের লক্ষণ প্রকাশিত হয় ওটা হচ্ছে একটা মাত্রা। ঠিক আছে, তাহলে কি হলো, ওই এটা যেহেতু সুস্থ মানুষের শরীরে এটা প্রয়োগ করা হলো, সে একটা রোগ লক্ষণ প্রকাশ করতে পারলো, এই জন্য বলা হয়েছে প্রভারের উপরে যে পরিমাণে ওষুধ প্রয়োগ করা হয়। একইভাবে বলা যায় যে অসুস্থতার সময় রোগীর উপরে ওষুধ প্রয়োগের পরিমাণ, অর্থাৎ ঠিক কি পরিমাণে ওষুধ দিলে রোগীর উপরে প্রভাব পড়ে সেটাকেও মাত্রা বলা হয়। একই জিনিস, ঘটনা কিন্তু একই। আপনারা ঘুরে ফিরে মানে এই পাশে 1 = ওই পাশে, যদি 1 = ওই পাশে কলা ধরি একটা, তাহলে কলা = ওই পাশে 1 হবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে, যে হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু শক্তি, তাই এর মাত্রা বলতে ওষুধের শক্তির পরিমাণকে বোঝায়। অর্থাৎ ওই পরিমাণ ওষুধের মধ্যে ধরেন 3 ফোঁটা ওষুধ দিছিল, তার ভিতরে কি পরিমাণ শক্তি ছিল, যেই শক্তিটা রোগের লক্ষণ প্রকাশ করতে পারছে। ঠিক আছে, ওই শক্তিটাকেই একটা মাত্রা বলা হয়। অর্থাৎ ওষুধের ক্রমের ভেতরে ভেষজের পরিমাণে হলো মাত্রা। ঠিক আছে, অর্থাৎ আপনার 200 শক্তির আহ্নিকের মধ্যে যেই পরিমাণে ঔষধের গুণ আছে ওইটাই হচ্ছে একটা মাত্রা। ওকে, আচ্ছা। তাই উপযুক্ত মাত্রা প্রয়োগে ঔষধের শক্তি ও রোগের শক্তিকে ভালোভাবে উপলব্ধি করতে হয়, এবং তার সাথে ওষুধের কোন শক্তিটি মানবদেহের কোন স্তরে কাজ করার ক্ষমতা থাকে তার একটা ধারণা থাকতে হয়। এটুক না লিখলেও পারেন, আপনারা লিখলেও পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানলাম হচ্ছে ওষুধ কেন শক্তিকৃত করা হয়, ওষুধের শক্তি ও মাত্রা কাকে বলে, মাত্রা তথ্য বা পোসোলজি কি, এই 3টা জিনিস আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আরেকটা জিনিস আপনাদের
আচ্ছা, ওষুধের শক্তি ও মাত্রার মধ্যে পার্থক্য কি, এটা আমি এখনো কমপ্লিট করি নাই। এটা আপনাদের নোটে দিয়ে দেবে, এটা পড়লেই বুঝতে পারবেন আগের আলোচনা থেকে, যেহেতু পড়বেন এখান থেকেই পার্থক্য। এরপরে রোগ ও আরোগ্যে হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে পার্থক্য কি, এটাও পড়লে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আর বেশি দূর আগাবো না, অনেক সময় নষ্ট হলো আমাদের, এবং আমরা বেশি পড়লে আবার বেশি ভুলে যাব। এই জিনিস যে আজকে যে আলোচনা করলাম, এগুলা যদি গভীরভাবে বোঝার চেষ্টা করেন, অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ স্যার। তাহলে সবাই ভালো থাকেন। যদি প্রশ্ন না থাকে আমি শেষ করে দিব আজকের ক্লাসটা। আর আপনাদের এই, জি বলেন। কষ্ট করে আজকে পিডিএফটা তাহলে দিয়ে দিন গ্রুপে। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি যে আপনাদের প্রত্যেকের জন্য আমি আলাদা গ্রুপ করবো, না হলে একটা গ্রুপে দিলে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা তো দেওয়া হয়নি, আসলে দিয়েছি, আপনারা খেয়াল করেন না। ঠিক আছে, কারণ উপরে চলে যায় স্যার তো ওখানে সবসময়। লেখাই থাকে, দিতে আপনারা তো থাকি তো লিখে দিচ্ছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লিখে দিচ্ছেন, সমস্যা বুঝছি, হয় না দিতেই করতে। থাকি। দিতে যখন একটার পর একটা দিতে থাকি, তখন এগুলা আস্তে আস্তে তো দৃষ্টির বাইরে চলে যায়। এই জন্য আমি ভাবতেছি যে আপনাদের আলাদা একটা গ্রুপ খুলে দেব। ঠিক আছে, তাহলে পরে আপনাদেরটা আপনাদের মধ্যেই থাকবে। জি স্যার, এটা ভালো হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা আবার করতে ভালো আলাদা হবে। group করে। অবশ্য স্যার ওই গ্রুপ মানে ইয়ার ভিত্তিক গ্রুপ করলে ভালো হয়। আমিও অনেকগুলো নোট আসলে আমি মিসিং করছি, হয়তো আমি পাই নাই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আগামী ক্লাসে দেখা হবে, অন্য একটা ক্লাসে। শুভ সকাল সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু জি, আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।